Assalamu alaikum dear students. I am Dr. Mohammad Mazharul Islam, Associate Professor of Community Medicine, Bashundhara Ad-din Medical College. Today my discussion topic is about bias or systematic error. আমরা যখন epidemiological study করি বা রিসার্চ করি তখন আমাদের বায়াস নামে একটা ব্যাপার সবসময় ফেস করতে হয়। বায়াস ব্যাপারটা হচ্ছে আমরা যখন কোনো একটা রিসার্চ করব সেই রিসার্চের রেজাল্টটাকে সঠিক রেজাল্ট থেকে ডেভিয়েট করার মতো যে কোনো ঘটনা যদি ঘটে সেই ঘটনাগুলোই হচ্ছে বায়াস। আমরা যখন ডিফাইন করি তখন আমরা এভাবে বলি any trend in the collection, analysis, interpretation, publication or review of data that can lead to conclusions that are systematically different from the truth. মানে আমরা যখন ডেটা কালেকশন করব, ডেটা অ্যানালাইসিস করব, ডেটা ইন্টারপ্রিটেশন করব, ডেটা পাবলিশ করব, ডেটা রিভিউ করব, যে কোনো পর্যায়ে যদি এমন কোনো ঘটনা ঘটে যে ঘটনা আমাদেরকে সঠিক রেজাল্ট থেকে বিচ্যুত করবে, সঠিক রেজাল্ট থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিবে, এই ধরনের যে কোনো ঘটনাই হচ্ছে বায়াস। বায়াসের বাংলা হচ্ছে ঝোঁক বা যে কোনো একদিকে হেলে যাওয়া। তো আমাদের রেজাল্ট সঠিক থেকে অন্য দিকে হেলে যাওয়া বা সরে যাওয়া সেটাই হচ্ছে বায়াস। আমরা এই বায়াসটা কিভাবে ঘটে এবং কিভাবে প্রিভেন্ট করা যায় এ নিয়ে কথা বলবো। Theoretically, bias can be prevented by conducting studies properly or corrected through proper data analysis. অর্থাৎ আমরা যদি রিসার্চ মেথোডোলজি সঠিকভাবে ফলো করি তাহলে বায়াসটাকে অলমোস্ট টোটালি প্রিভেন্ট করা সম্ভব। আমাদের বায়াসগুলো সবসময় হয় আমাদের রিসার্চ মেথোডোলজিতে যদি কোনো ত্রুটি থাকে বা ইচ্ছাকৃতভাবে বা বাধ্য হয়ে আমরা যদি এমন একটা পদ্ধতি অবলম্বন করি যেখানে আমাদের কোনো একটা দিকে রেজাল্ট সরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় তখনই বায়াস তৈরি হয়। তো বায়াসকে আমরা দুইভাবে সাধারণত ক্লাসিফাই করে থাকি, একটা হচ্ছে সিলেকশন বায়াস আরেকটা হচ্ছে ইনফরমেশন বায়াস। সিলেকশন বায়াসটা হচ্ছে অ্যাবাউট হু আর ইনক্লুডেড ইন দ্য স্টাডি, মানে আমরা স্টাডি পার্টিসিপেন্ট হিসেবে যাদেরকে ইনক্লুড করব, অর্থাৎ যাদের কাছ থেকে ডেটা কালেকশন করব সেই লোকদেরকে সিলেকশন করার সময় যদি আমরা র্যান্ডমাইজেশন না করি বা আনবায়াসড পদ্ধতি অবলম্বন না করি তখন আমাদের সিলেকশন বায়াসটা হয়, অর্থাৎ রেসপন্ডেন্ট সিলেকশনের সময় আমাদের বায়াস হয়। আমরা যদি চিন্তা করি যে এক্সপেরিমেন্টাল স্টাডির কথা, এক্সপেরিমেন্টাল স্টাডিতে আমরা যখন একটা স্টাডি গ্রুপকে গ্রহণ করি সেই গ্রুপটাকে দুই ভাগ করি। দুই ভাগ করার উদ্দেশ্য হচ্ছে এক ভাগকে আমি কন্ট্রোল হিসাবে রাখবো, আরেক ভাগের উপরে ইন্টারভেনশন দিব। এখন এই বিভাজনের সময় আমরা র্যান্ডমাইজেশন করি, লটারি করে দুইটা ভাগ করি। যদি আমরা র্যান্ডমাইজেশন না করে আন্দাজ মতো দুই ভাগ করে ফেলি, অর্থাৎ নন র্যান্ডমাইজড ট্রায়াল যাকে বলা হয়, তখনই বায়াস তৈরি হবে। তাহলে আমরা জানলাম যে এক্সপেরিমেন্টাল স্টাডি র্যান্ডমাইজেশনের মাধ্যমে করতে হবে, আদারওয়াইজ সেখানে বায়াস হবে। আরেকটা উদাহরণ হচ্ছে স্যাম্পলিং প্রসেস। আমরা জানি স্যাম্পলিং প্রসেস দুই রকম হতে পারে, একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং, আরেকটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। আমরা জানি প্রবাবিলিটি স্যাম্পলিংগুলো হচ্ছে যেখানে ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল অফ দি পপুলেশন হ্যাজ দ্য ইকুয়াল চান্স টু বি ইনক্লুডেড ইন দি স্যাম্পল। তো আমি যদি ইকুয়াল চান্স বা অ্যাটলিস্ট নোন চান্স না রাখি তখন আমাদের যে পদ্ধতিটা আসে সেটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং প্রসেস। সো নন প্রবাবিলিটি স্যাম্পলিং প্রসেসগুলোতে প্রত্যেকটার মধ্যেই বায়াস থাকতে পারে, অর্থাৎ আমরা পপুলেশনের মধ্য থেকে কাদেরকে সিলেকশন করে আমি স্যাম্পলে নিয়ে আসলাম এই সিলেকশন প্রসেসটার মধ্যে বায়াস চলে আসবে যদি আমি নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক ইউজ করি।
যেমন আমরা স্নোবল স্যাম্পলিংয়ের কথা বলতে পারি, জাজমেন্ট স্যাম্পলিংয়ের কথা বলতে পারি, কনভেনিয়েন্স স্যাম্পলিংয়ের কথা বলতে পারি, পারপাসিভ স্যাম্পলিংয়ের কথা বলতে পারি। এগুলি সবই হচ্ছে একজন ডেটা কালেক্টর বা রিসার্চারের সুবিধার্থে বা তার ব্যক্তিগত জাজমেন্টকে ভিত্তি করে সিলেকশনটা করা হচ্ছে। সুতরাং এখানে বায়াস হবার প্রবাবিলিটি থাকবেই। অতএব আমরা বলতে পারি সিলেকশন বায়াস আমাদের হতে পারে সিলেকশন প্রসেসের মধ্যে, সেটা হতে পারে আমাদের এক্সপেরিমেন্টাল স্টাডির ক্ষেত্রে যদি আমি নন র্যান্ডমাইজড ট্রায়াল করি তখন, আর যখন আমরা অ্যানালাইটিক্যাল স্টাডির ক্ষেত্রে বা যে কোনো ধরনের স্টাডির ক্ষেত্রে স্যাম্পলিংয়ের সময় যদি নন প্রবাবিলিটি স্যাম্পলিং প্রসেস অবলম্বন করি তখন আমাদের সিলেকশন বায়াসটা এসে যাবে। এবং সিলেকশন বায়াস যদি আসে তাহলে স্টাডির রেজাল্ট অবশ্যই ডেভিয়েট হবেই, কারণ আমাদের রেসপন্ডেন্টের কাছ থেকেই আমরা পাই ডেটা এবং সেই ডেটাগুলি অ্যাকচুয়াল ট্রু ডেটার থেকে ডিফারেন্ট হয়ে যাবে। এখন আমরা দেখি ইনফরমেশন বায়াস। আমাদের দ্বিতীয় টাইপটা হচ্ছে ইনফরমেশন বায়াস। যে ইনফরমেশনগুলো আমরা রেসপন্ডেন্টের কাছ থেকে কালেকশন করলাম, অর্থাৎ ডেটাগুলো কালেকশন করলাম, সেই ডেটাগুলোর মধ্যে যদি কোনো বায়াস থাকে বা এমন কোনো একটা ত্রুটি থাকে যে কারণে আমার স্টাডির আলটিমেট রেজাল্ট ট্রুথ থেকে ডেভিয়েট হয়ে যায়, তখন সেটা হচ্ছে ইনফরমেশন বায়াস। হতে পারে আমার সিলেকশনে কোনো বায়াস ছিল না, সিলেকশন প্রসেসটা কারেক্ট ছিল, কিন্তু আমার ইনফরমেশনের ক্ষেত্রে বায়াস হয়ে গেল। সিলেকশন সঠিক হবার পরেও ইনফরমেশন বায়াস আসতে পারে। আর যদি সিলেকশন বায়াস এসেই যায় তাহলে তো ইনফরমেশন বায়াস থাকবেই, ইনফরমেশনের মধ্যে বায়াস থাকবে। সো আমরা দেখি ইনফরমেশন বায়াস কখন হতে পারে। আমরা ম্যাচুরেশন বায়াস, রিকল বায়াস এই কথাগুলো জানি। রিকল বায়াস হচ্ছে আমরা যখন কোনো একজন রেসপন্ডেন্টের কাছ থেকে ডেটা সংগ্রহ করার সময় আমরা যদি তার মেমোরির উপরে ভিত্তি করি, তার স্মৃতিশক্তির উপরে ভরসা করে যখন আমরা তথ্য সংগ্রহ করি, তখন সেইখানে যেই বায়াসটা আসে সেটা হচ্ছে রিকল বায়াস। কারণ সেই ব্যক্তি কিন্তু সঠিক কথাটা মনে রাখতে পারে নাই, যদি ভুলে যায় সে ভুল তথ্য দিবে, তখন সেটাকে আমরা রিকল বায়াস বলি। যেমন কেস কন্ট্রোল স্টাডি, এই ক্ষেত্রে আমরা দেখি যে একজন মানুষের মধ্যে ডিজিজ অ্যাপিয়ার করার পরে আমরা স্টাডি শুরু করি এবং তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি এক্সপোজড ছিলেন কি না, একটা নির্দিষ্ট একটা রিস্ক ফ্যাক্টরের প্রতি সে এক্সপোজড ছিল কি ছিল না, এটা হচ্ছে প্রশ্ন। এবং এই প্রশ্নের উত্তরের উপর ভিত্তি করে টোটাল স্টাডি দাঁড়িয়ে থাকে। তো এই ক্ষেত্রে যদি সেই ব্যক্তি ভুলে যায় তার এক্সপোজারের হিস্ট্রি, তাহলে যে বায়াসটা আসবে সেটা হচ্ছে রিকল বায়াস। সে তার অতীতের কথা সঠিকভাবে মনে রাখতে না পারার কারণে ভুল ইনফরমেশন দিচ্ছে। সো রিকল বায়াস হচ্ছে একটা ইনফরমেশন বায়াস। আরেকটা ইনফরমেশন বায়াস হচ্ছে ম্যাচুরেশন বায়াস। মনে করি একটা হসপিটাল ওয়ার্ড, সেই ওয়ার্ডের মধ্যে আমরা ডেটা নিচ্ছি। আজকে 10 জন রোগীর কাছ থেকে ডেটা নিলাম, আগামীকাল অন্য 10 জনের কাছ থেকে ডেটা নিচ্ছি, তারপরের দিন আরও 10 জনের কাছ থেকে ডেটা নিচ্ছি। সো প্রথম দিন যেই 10 জনের কাছ থেকে আমরা ডেটা নিলাম, সেই 10 ব্যক্তির সাথে বাকিদের আলোচনা হয় রাতের বেলা, যখন রিসার্চার সেখানে নাই। তখন প্রথম ব্যক্তির কাছ থেকে প্রশ্নগুলো সে শুনে তার মধ্যে একটা ম্যাচুরেশন হয়, সে অ্যান্সারগুলি মনে মনে রেডি করে, বা রিসার্চার কোন অ্যান্সারটা শুনলে খুশি হয় সেই ধরনের একটা ব্যাপার তার মধ্যে চলে আসে। তখন সে রিসার্চারকে খুশি করার জন্য সে একটা অন্য অ্যান্সার রেডি করে বলা শুরু করে। এই ব্যাপারটাকে আমরা বলছি ম্যাচুরেশন বায়াস। সো ম্যাচুরেশন বায়াসও প্রিভেন্টেবল। আমরা আলাদা আলাদা করে ডেটা কালেকশন করতে পারি বা অ্যাট এ টাইম সবার ডেটা নিয়ে নিতে পারি। এই ধরনের বিভিন্ন প্র্যাকটিক্যাল প্রসিডিওর আছে যেগুলো করে আমরা ম্যাচুরেশন বায়াস প্রিভেন্ট করতে পারি। মোট কথা ম্যাচুরেশন বায়াস বা রিকল বায়াস এগুলো হচ্ছে এক্সাম্পলস অফ ইনফরমেশন বায়াস। সো ইনফরমেশন বায়াসটাও প্রিভেন্টেবল। আমরা রোগীর কাছ থেকে বা ইনফরমেন্টের কাছ থেকে বা রেসপন্ডেন্টের কাছ থেকে যখন ডেটা সংগ্রহ করব, তখন অবশ্যই এমন
প্রসিডিউর অবলম্বন করব যেখানে সঠিক ইনফরমেশনটা আসে। সো আমরা কমিউনিটি মেডিসিনে থার্ড ইয়ারের স্টুডেন্টসদের জন্য ইন ডিটেইলসে আর যাব না। আমরা বায়াস সম্পর্কে, বায়াসের ডেফিনিশন এবং টাইপস এবং কিছু এক্সাম্পল সম্পর্কে জানব, এবং বিশেষ করে আমরা নন র্যান্ডমাইজড ট্রায়াল এইটার কথা জানব, এবং রিকল বায়াসটা যে আমার কেস কন্ট্রোল স্টাডির ক্ষেত্রে ঘটে এইটার এক্সপ্লেনেশনটা জানব। এগুলোই থার্ড ইয়ারের জন্য যথেষ্ট। সো আজকে এই পর্যন্তই বায়াস সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা লাভ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।